আচ্ছা, একবার ভাবুন তো, যদি মানব ইতিহাসের সব মানুষকে শুধু তাদের প্রভাব বা ইনফ্লুয়েন্সের উপর ভিত্তি করে একটা র্যাঙ্কিং করা হতো, তাহলে তালিকাটা কেমন দেখতে হতো? মানে এখানে কে কত মহান বা বিখ্যাত সেটা বড় কথা না। বড় কথা হলো বাস্তব দুনিয়ায় তাদের কাজের ফল কী ছিল। আজ আমরা ঠিক এমনই একটা বিতর্কিত তালিকা নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? যে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটাকে, মানে এমন কে আছেন যার থাকা বা না থাকাটা আজকের দুনিয়াকে সবচেয়ে বেশি বদলে দিত? আসলেই কিন্তু এর উত্তরটা বেশ জটিল। এই যে এত কঠিন একটা প্রশ্ন, এর উত্তর দেওয়ার চেষ্টা কিন্তু একজন করেছেন। তিনি হলেন মাইকেল এইচ হার্ট, তার বিখ্যাত বই দ্য 100-এ। তিনি শুধু এই প্রশ্নের উত্তরই দেননি, রীতিমতো নিজের যুক্তির ওপর ভিত্তি করে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 100 জনের একটা লিস্টই তৈরি করে ফেলেছেন। কিন্তু এইরকম একটা র্যাঙ্কিং বানানোর আগে লেখককে তো একটা খুব জরুরি জিনিস ঠিক করে নিতে হয়েছে, তাই না? আর সেটা হলো প্রভাব বা ইনফ্লুয়েন্স শব্দটার মানে কি। কারণ এই একটা শব্দের ওপরই কিন্তু পুরো তালিকাটা দাঁড়িয়ে আছে। আর এখানেই বইটার আসল মজাটা। হার্ড একদম শুরুতেই পরিষ্কার করে দিয়েছেন যে তার এই তালিকাটা কিন্তু মহান বা গ্রেট মানুষের তালিকা না, এটা প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সিয়াল মানুষের তালিকা। তার কাছে প্রভাব মানে হলো একজন মানুষের কাজের ফলাফল, সেটা ভালোও হতে পারে, আবার মন্দও হতে পারে। অন্যদিকে মহত্ব বা গ্রেটনেস হলো চরিত্রের একটা গুণ, যেটা এই র্যাঙ্কিংয়ের জন্য একেবারেই বিবেচ্য নয়। তাহলে হার্টের সংজ্ঞাটা কি? তার মতে প্রভাব মানে হল ইতিহাসের গতিপথ আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কোনো একজনের কাজের মোট ফলাফল বা নেট এফেক্ট। আর শুধুমাত্র এই একটাই মাপকাঠির ওপর ভিত্তি করে তিনি তার পুরো র্যাঙ্কিংটা সাজিয়েছেন। আর এই তালিকাটা বানানোর জন্য হার্ট কিন্তু কিছু নিয়মও বেঁধে দিয়েছিলেন। যেমন ধরুন, এখানে কোনো কাল্পনিক বা পৌরাণিক চরিত্রের জায়গা নেই। আবার ধরুন, যারা হয়তো খুব জরুরি কিছু আবিষ্কার করেছেন কিন্তু ইতিহাসে তাদের নাম হারিয়ে গেছে, তাদেরকেও বাদ দেয়া হয়েছে। আর সবচেয়ে বড় নিয়মটা তো আগেই বললাম, এ তালিকাটা কারো চরিত্রের বিচার করে না, শুধু তার প্রভাবটা মাপে। তো এই সব নিয়মকানুন আর সংজ্ঞাগুলো ব্যবহার করার পর হার্টের তালিকার 1 নম্বর জায়গাটা এমন একজনকে দেয়া হলো জানিয়ে সারা দুনিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। আর এটাই হয়তো বইটার সবচেয়ে বিতর্কিত অংশ। তাহলে কে তিনি? হার্টের মধ্যে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তালিকার 1 নম্বর নামটা হল মাইকেল এইচ হার্টের র্যাঙ্কিং অনুযায়ী ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হলেন মোহাম্মদ। হ্যাঁ, এ নামটা অনেকের কাছেই, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, বেশ অবাক করার মতো ছিল। কিন্তু হার্ট তার এই সিদ্ধান্তের পেছনে বেশ কিছু জোরালো কারণ আর যুক্তি দেখিয়েছেন। চলুন এবার তাহলে হার্টের যুক্তিগুলো একটু ভেঙে দেখা যাক। মনে রাখতে হবে, এই বিশ্লেষণটা কিন্তু পুরোটাই বইয়ে দেওয়ার তথ্যের ওপর ভিত্তি করে করা, যেখানে তিনি তার সিদ্ধান্তের কারণগুলো ব্যাখ্যা করেছেন। হার্টের যুক্তিটা শুরু হচ্ছে মোহাম্মদের প্রেক্ষাপট দিয়ে। তিনি এমন একটা সময়ে আর এমন একটা জায়গায় জন্মেছিলেন, মানে আরবের মক্কায়, যেটা কিনা তখনকার দিনের জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি বা ক্ষমতার কেন্দ্র থেকে অনেক অনেক দূরে ছিল। হার্টের মূল যুক্তিটা লুকিয়ে আছে তার একটা বিখ্যাত উক্তিতে। তিনি লিখেছেন যে মোহাম্মদ ছিলেন ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় এবং জাগতিক এই দুই ক্ষেত্রে সর্বোচ্চ সফল ছিলেন। হার্টের মতে এই যে দুটো দিকেই একসঙ্গে চরম সাফল্য, এটাই তাকে তালিকার 1 নম্বরে নিয়ে এসেছে। তার এই যুক্তিকে সাপোর্ট করার জন্য হার্ট কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন। যেমন তিনি বলছেন, মোহাম্মদ শুধু একটা নতুন ধর্মই প্রতিষ্ঠা করেননি, তিনি একজন সাংঘাতিক সফল রাজনৈতিক আর সামরিক নেতা হিসেবে উঠে এসেছিলেন। তার নেতৃত্বে আরবের বিভিন্ন গোষ্ঠী একজোট হয় আর পরে একটা বিশাল সাম্রাজ্যের ভিত্তিও তৈরি হয়। তার বইয়ে হার্ট একটা তুলনামূলক আলোচনাও করেছেন। তার মতে ইসলামের ধর্মতত্ত্ব, নৈতিকতা আর ধর্মীয় আচার অনুষ্ঠান, এই সবকিছুর বিকাশে মোহাম্মদ নিজে সরাসরি মূল ভূমিকা পালন করেছেন। অন্যদিকে হার্টের যুক্তি অনুযায়ী খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে যিশু-এর নৈতিক ভিত্তিটা তৈরি করলেও সেন্ট পল ছিলেন সেই ব্যক্তি যিনি ধর্মটার প্রচার এবং ধর্মতত্ত্বকে গুছিয়ে তোলার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিলেন। কাজেই হার্টের শেষ কথা হল, এই যে ধর্মীয় আর জাগতিক এই দুই ধরনের প্রভাবের একটা অসাধারণ মিশ্রণ, এটাই মোহাম্মদকে তার তালিকার 1 নম্বর জায়গাটা করে দিয়েছে। আবারও মনে করিয়ে দিই, এটা কিন্তু পুরোপুরি হার্টের দেওয়া প্রভাবের সংজ্ঞা অনুযায়ী একটা পরিমাপ, কোনো ধর্মীয় শ্রেষ্ঠত্বের বিচার নয়।
আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে হার্টের এই প্রভাব মাপার পদ্ধতিটা তালিকার বাকিদের ক্ষেত্রে কিভাবে কাজ করে। চলুন এবার ইতিহাসের আরও কয়েকজনের দিকে তাকিয়ে প্রভাবের ধারণাটা বোঝার চেষ্টা করি। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় হার্টের তালিকাটা আসলে কত বিশাল একটা সময়কে ধরে রেখেছে। মোজেস বা বুদ্ধর সময় থেকে শুরু করে একেবারে আইজ্যাক নিউটন পর্যন্ত এরা প্রত্যেকেই নিজে নিজের সময় এমন সব পরিবর্তন এনেছেন যার প্রভাব আজও পৃথিবীতে রয়ে গেছে। হার্টের এই বিশ্লেষণ পদ্ধতিটা কিন্তু আরও কিছু অবাক করার সিদ্ধান্তের জন্ম দিয়েছে। যেমন ধরুন, তিনি তার বইয়ে যুক্তি দিয়েছেন যে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের নামে যে নাটকগুলো পড়ি সেগুলোর আসল লেখক নাকি ছিলেন এডওয়ার্ড ডি ভেরে। এটা থেকে বোঝা যায় তিনি গতানুগতিক ধারণার চেয়ে তথ্য আর প্রমাণের উপর ভিত্তি করেই প্রভাবকে মাপতে চেয়েছেন। তো এই পুরো আলোচনাটা শোনার পর চলুন আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে যাই। হার্টের যুক্তি শোনার পর প্রভাবের সবচেয়ে ভালো সংজ্ঞাটা আসলে কি হতে পারে? এটা কি শুধু রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়া বা নতুন ধর্ম তৈরি করা, নাকি বিজ্ঞান, শিল্প বা দর্শনের মাধ্যমে আমাদের চিন্তা জগৎটাকেই বদলে দেওয়া? হার্টের বইয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আসল উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে।